আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনে একসময় পেশাদার এবং সুপ্রশিক্ষিতদের জন্য অভিজাত খেলা হিসেবে বিবেচিত ছিল স্কিইং। এখন জনসাধারণের কাছে নতুনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এটি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শীতকালীন ক্রীড়া উদ্যোগ চীনা স্কিয়ারদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শীতকালীন ক্রীড়া উদ্যোগ চীনা স্কিয়ারদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। শির দৃষ্টিভঙ্গির কারণে একজন তরুণ স্কিয়ারের এই খেলাটির প্রতি আবেগ উদ্দীপিত হয়, কারণ তিনি তার স্কিইং আকাঙ্ক্ষা অর্জনে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2015 থেকে 2022 সালের মধ্যে শি 5 বার বেইজিং এবং চাংচিয়াখৌতে অলিম্পিক ভেন্যু পরিদর্শন করেন। ভেন্যু নির্মাণ, ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবক কার্যক্রম তদারকি করেন। 2021 সালের সফরের সময় তিনি দেশের বরফ এবং তুষার ক্রীড়া সংস্কৃতিকে উন্নত করার জন্য শীতকালীন অলিম্পিককে অনুঘটক হিসেবে ব্যবহার করার উপর জোর দেন। 2016 সালে চং ইউয়ান নামে এক কৌতূহলী তরুণের অপ্রত্যাশিত দেখা হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে লিউ তার স্কিইং যাত্রার কথা বর্ণনা করেন। 8 বছর আগে স্কিইং সম্পর্কে আগ্রহী বেইজিংয়ের 10 বছর বয়সী লিউ ঘটনাক্রমে ছোংলিতে একটি স্কি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। যখন প্রেসিডেন্ট শি ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে চায় কিনা, সেদিন ছোট্ট ছেলেটি শির কথায় অনুপ্রাণিত হয় এবং স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে পারে বলে জানায়। সাধারণত যারা স্কিইং পছন্দ করে তাদের সবার কার্যকরভাবে খেলাধুলা শেখানোর ক্ষমতা থাকে না, কারণ খেলার প্রতি আবেগের বাইরেও এক অনন্য দক্ষতা এবং জ্ঞানের প্রয়োজন হয়। এখানে আমার পেশাগত যোগ্যতার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যে আমি একজন কোচ। এটি একটি কোচিং সার্টিফিকেট। আমি 23 সেপ্টেম্বর এটি অর্জন করেছি। আমার গৃহশিক্ষক আমাকে বলেছিলেন, যদি আপনার একটি কোচিং সার্টিফিকেট থাকে তাহলে এটি শীতকালীন অলিম্পিক গেমসের জন্য আপনার আবেদনে সফল হতে সহায়তা করবে। প্রেসিডেন্টের সাথে দেখা হওয়ার পর থেকে এই তরুণ খেলোয়াড় শীতকালীন অলিম্পিকের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন, এমনকি এখনও পরিশ্রম করেই যাচ্ছেন। তরুণ লিউ এখন নতুনদের প্রশিক্ষণও দিয়ে থাকেন। চলমান অমর 21 বইমেলায় সম্প্রতি চীনা বুক স্টল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এ সময় চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের কথা উল্লেখ করে যৌথভাবে বই প্রকাশের কথা জানান তারা। বাংলাদেশে চলছে মাসব্যাপী অমর 21 বইমেলা 2025। বইমেলায় এসে আমার অনেক ভালো লাগছে। এখানে দেখলাম যে অনেক রকমের বই। আমার এখানে এই জায়গাটায় এসে বেশি ভালো লাগছে কারণ এখানে দেখি যে অনেক রকমের জিনিস চাইনিজ কালচার নিয়ে, তারপর পপ আপ বুকগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। মেলায় এবারও বসেছে চীনা বইয়ের আসর। বইয়ের মাধ্যমে চীনের সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এতে। বাংলাদেশ এটি চীনের থেকে অনেক আলাদা। এখানে আমরা অনেক ভিন্ন সংস্কৃতি দেখতে পাই। যেহেতু আমি একজন চীনা ভাষার শিক্ষক, তাই আমি আমার ছাত্রদের সাথে কথা বলতে পারি। আমরা আমাদের সংস্কৃতিকে শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেই।
আমি আমার ছাত্রদের কাছ থেকে এটাও জানি, তারা আমাকে বলেছে আপনাদের দেশে বইমেলা অনেক বড় একটা ব্যাপার। সম্প্রতি বইমেলায় চায়না বুক হাউস নামে চীনা স্টলটি পরিদর্শন করেছেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বুক স্টল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাঁরা। আগামী বছর 10টি বই যৌথভাবে প্রকাশ করার ব্যাপারে কাজ করছে দুই দেশ বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। চীনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের কাজ চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি। অ্যাটলিস্ট 10টা বই, 5টা চাইনিজ ক্লাসিক বাংলায় অনুবাদ হবে এবং 5টা বাংলাদেশি ক্লাসিক চাইনিজ ভাষায় অনুবাদ হয়ে চায়নাতে যাবে। সো এইটা আমরা প্রথম বছরে শুরু করছি হয়তো 10টা বই দিয়ে, এটা সামনে আরও অনেক বইতে বাড়বে। এ সময় সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বইয়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির কথা জানান চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। আমাদের উভয় দেশের জনগণকেই একে অপরের বই পড়তে হবে, কারণ এটি একে অপরকে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। এরই মধ্যে আমাদের পরিকল্পনা হয়েছে, এমওইউ হয়েছে। প্রতি বছর আমরা প্রায় 10টি বই অনুবাদ করব। আমাদের বই এবং অনুবাদ সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিময় রয়েছে, যা চীনা এবং বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। এবারের চীনা বইয়ের স্টলটিতে চীনা সংস্কৃতি, ইতিহাস, লোককাহিনী, পর্যটন, রন্ধন প্রণালী, অর্থনীতি, রাজনীতি এবং চীনা ভাষা শেখা সহ চীন বিষয়ক বিভিন্ন বইয়ের প্রদর্শনী চলছে। চীনা দূতাবাস তৃতীয়বারের মতো এই বুক স্টলের আয়োজন করেছে এবং এর সহযোগী হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি মেলা নয়, এটি বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব। বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে এই উৎসব। চীনের সিচুয়ান প্রদেশের ইয়াপিন সিটিতে ভয়াবহ ভূমিধসে একজন নিহত, 28 জন নিখোঁজ এবং 2 জন আহত হয়েছেন। ঘটনার পর সেনা এবং মিলিশিয়া সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পাহাড়টিতে আরও ভূমিধসের ঝুঁকি রয়েছে। যেদিকে চোখ যায় মাটির স্তূপ, এরই মধ্যে নিরলস কাজ করে চলেছেন চীনের 120 সেনা ও মিলিশিয়া সদস্য। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইয়াপিন শহরে সম্প্রতি ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার অভিযান পরিচালনার দায়িত্বে তারা। কেউ সরাচ্ছেন ভারী পাথর, কেউ সেবা দিচ্ছেন আহতদের, আবার কেউ বা সরবরাহ করছেন গরম খাবার। এভাবে রাত দিন অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন এই দলটি। শনিবার রাত 12টা বাজার কিছুক্ষণ আগে চিনপিং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। পরবর্তী 24 ঘন্টায় এতে 1 জন নিহত ও 28 জন নিখোঁজের তথ্য সামনে আসে। এছাড়া আহত হয়েছেন আরো 2 জন। তাদের উন্নত চিকিৎসার জন্য স্যাংডু শহরের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চীন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সাথে চিকিৎসা বিশেষজ্ঞরাও রয়েছেন। চলমান প্রাকৃতিক অসামঞ্জস্যতার কারণে আরো ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে দাবি আবহাওয়াবিদদের। এ কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মুয়াই টাউনে স্থানীয় মিলিশিয়ারা সরিয়ে নেওয়া বাসিন্দা এবং উদ্ধারকারীদের জন্য গরম খাবার সরবরাহের জন্য 24 ঘন্টা কাজ করছে। চাহিদা মেটাতে রান্না হচ্ছে বড় বড় ব্যাচে এবং একাধিক রাউন্ডে চলছে খাবার পরিবেশন। দুর্যোগটি আঘাত হানার পর থেকে তারা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে 3000-এর বেশি খাবার বিতরণ করেছে। এরই মধ্যে চিনপিং গ্রামে হালকা বৃষ্টিপাত হওয়ার পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় এক মুহূর্তের জন্য থামেনি উদ্ধার কাজ। খাড়া পাহাড়ি পথ, পিচ্ছিল রাস্তা এবং অবিরাম বৃষ্টির কারণে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই তারা সরু রাস্তা দিয়ে ম্যানুয়ালি জেনারেটর এবং আলোর সরঞ্জামগুলি ঘটনাস্থলে পরিবহন করতে সক্ষম হয়। চলমান ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য পরিবহন মন্ত্রণালয় যানবাহনের জন্য একটি জরুরি উদ্ধার গ্রিন চ্যানেল সক্রিয় করেছে, যাতে জরুরি যানবাহনগুলি অবাধে চলাচল করতে পারে।
চীনে বয়স্ক ব্যক্তিদের জন্য পর্যটন ট্রেন পরিষেবার সম্প্রসারণ ও উন্নত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা চালু করা হয়েছে, যা বয়স্কদের ভ্রমণকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে, সেই সাথে চীনের অর্থনীতিকেও উদ্দীপিত করবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য 8টি সরকারি সংস্থা যৌথভাবে পর্যটন বাজারকে সমৃদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে যাতায়াত যেন অনেক কঠিন একটা কাজ। আবার অনেক পৌর ব্যক্তিকেই একা যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে বড় ভোগান্তিতে পড়েন তারা। কিন্তু দেশটি যখন চীন, তখন কোনো সমস্যাই ক্ষুদ্র নয়। মঙ্গলবার একটি নতুন কর্মপরিকল্পনা উন্মোচন করেছে দেশটি, যা বয়স্কদের জন্য সহজ একটি ভ্রমণ পরিষেবা পদক্ষেপের কথা বলা হয়েছে। এতে শুধু পৌরদের ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ্যই হবে না, পাশাপাশি উদ্দীপিত করবে অর্থনীতিকেও। বাণিজ্যিক মন্ত্রণালয়ের সাথে এই পরিকল্পনার অংশ হয়েছে আরও 8টি সরকারি সংস্থা। এই উদ্যোগের লক্ষ্য পর্যটন বাজারকে সমৃদ্ধ করা, পরিষেবা গ্রহণকে উৎসাহিত করা এবং বয়স্কদের জন্য ভ্রমণের বিকল্পগুলোর চাহিদা পূরণ করা। এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হল 2027 সালের মধ্যে একটি দেশব্যাপী বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবা চালু করা, যেখানে বিভিন্ন রুট সমৃদ্ধ থিম সহ নানা সেবার সহজলভ্যতা থাকবে, যার ফলে 2024 সালের তুলনায় এবছর বয়স্কদের জন্য পর্যটন ট্রেনের সংখ্যা এবং যাত্রী পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। কর্মপরিকল্পনা অনুসারে চীন বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবা ছাড়াও রুটের উন্নয়ন এবং পরিচালনায় বেসরকারি উদ্যোগ সহ সকল ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণকে উৎসাহিত করবে। সেই সাথে একটি বাজারভিত্তিক স্বাধীন মূল্য নির্ধারণ নীতি চালু করা হবে এবং আন্তর্জাতিক পর্যটন ট্রেন অপারেটর এবং উদ্যোগগুলিকেও এই পরিষেবাগুলির উন্নয়নে যোগদানের জন্য উৎসাহিত করা হবে। পর্যটন ট্রেন পরিষেবাকে আরও বয়স্ক বান্ধব, পরিবেশ বান্ধব এবং আরামদায়ক করে তুলতে চীন তার বৃহৎ পরিসরে সরঞ্জাম আপগ্রেড এবং ভোগ্যপণ্য বাণিজ্যিক কর্মসূচিকে কাজে লাগাবে। পর্যটন ট্রেনের প্রযুক্তিগত রূপান্তর এবং সরঞ্জাম আপডেটের জন্য সহায়তা বাড়ানোর জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশিত করা হবে। কর্মপরিকল্পনায় বলা হয়েছে, এই পরিকল্পনাটি যোগ্য স্থানীয় সরকারগুলিকে এই পরিষেবাগুলির জন্য বিশেষ সহায়তা নীতি চালু করতেও উৎসাহিত করে। বয়স্ক জনগোষ্ঠীর বিভিন্ন চাহিদা পূরণের জন্য থিমযুক্ত ভ্রমণ রুট এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়াও পর্যটন ট্রেনের উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়ম চালু করা হবে, কর্মপরিকল্পনায় বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অর্থনীতির সাথে সম্পর্কিত অন্যান্য ভোক্তা শিল্প এবং ব্যবসায়িক মডেলগুলির বিকাশের জন্য একটি উদাহরণ স্থাপন করার লক্ষ্যে কাজ করে। সম্প্রতি চীন সরকার বয়স্কদের যত্ন, চিকিৎসা এবং স্বাস্থ্য খাতগুলিকে বিদেশি বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করেছে, যা এই বাজারের প্রতি তার নিষ্ঠাকে আরও জোরদার করেছে। চীনের চংচিয়াং প্রদেশের পাছুয়ান গ্রামটি ঘিরে রয়েছে রেশম পোকার দীর্ঘদিনের ইতিহাস। শনিবার এই রেশম পোকার ইতিহাসকে তুলে ধরতেই হয়ে গেল এক প্রাণবন্ত আলোকোৎসব। রেশম পোকার গুটি আকৃতির লণ্ঠন নিয়ে করা হয় বিশাল প্যারেড, যেখানে 600 জনের বেশি গ্রামবাসী অংশগ্রহণ করে। মূলত লণ্ঠন উৎসবকে ঘিরেই এই আয়োজন। পূর্ব চীনের চংচিয়াং প্রদেশের পাছুয়ান গ্রামটিতে রয়েছে রেশম পোকার দীর্ঘদিনের ইতিহাস, যা নিয়ে গর্বিত গ্রামটির বাসিন্দারা। শনিবার এই রেশম পোকার ইতিহাসকে তুলে ধরতেই আয়োজিত হয়ে গেল এক প্রাণবন্ত আলোক উৎসব, যেখানে রেশম পোকার কোকুন আকৃতির লণ্ঠন নিয়ে করা হয় বিশাল প্যারেড। অংশ নেয় 600-র বেশি গ্রামবাসী। লণ্ঠনগুলো একত্রিত হলে একটি 1200 মিটার লম্বা ড্রাগন আকৃতি তৈরি হয়।
রাতের ঝলমলে আলোতে ড্রাগনটি বেশ চমৎকার রূপ ধারণ করে, যা উপভোগ করেন স্থানীয় বাসিন্দারা। মেতে ওঠেন আনন্দে। এই অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত, সবাই পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করছে, আনন্দ উৎসবে মেতে উঠেছে। বিশেষ এই অনুষ্ঠানটি কেবল অঞ্চলটির রেশম পোকার চাষের ঐতিহ্যের উদযাপন নয়, বরং একটি সমৃদ্ধ বছর এবং প্রচুর ফসলের আশার প্রতীকও। এই উৎসব পারিবারিক পুনর্মিলনেরও প্রতীক। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।